শানু নামের একটি ছেলে ছাগল আর গাভী পালত। সে তার গাভী ও ছাগলের দুধ বিক্রি করত। ছাগলটি অনেক চালাক ছিল আর সব সময় গাভীর সাথে কোনো না কোনো চালাকি করত। গাভীটি ছাগলের চাইতে বেশি দুধ দিত আর এই জন্য ছাগল গাভীকে অনেক হিংসে করত। এই গাভীর কিছু একটা করতেই হবে যাতেও আমার চাইতে বেশি দুধ দিতে না পারে। একদিন ছাগল ভাবে, কাল শানু যখন আমাদের মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে তখন এই গাভীর কিছু একটা করতে হবে। কি করা যায়? তখন গাভীটি বলে, ছাগল, তুমি আমায় হিংসে করো কেন? আমি তো তোমায় কিছু বলিনি। দেখো, আমরা দুজনে একই ধরনের প্রাণী। প্রভু আমাদের মানুষের সাহায্য করার জন্য বানিয়েছেন, তাই আমাদের নিজেদের কাজ সুন্দরভাবে করা উচিত। কখনোই খারাপ কোনো কাজ করা যাবে না। তুমি বকবক করো না, আমি সব জানি। প্রভু তোমাকে বড় আর আমাকে ছোট বানিয়েছে। আমরা এক হলাম কিভাবে? আর তুমি অনেক বেশি দুধ দাও, সবাই তোমায় ভালোবাসে। আর আমি কম দুধ দেই বলে কেউ আমায় ভালোবাসে না। পরের দিন সোনু তার গাভী আর ছাগলকে মাঠে নিয়ে যায়। ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে রেখে যায় আর গাভীকে নিয়ে যায় নদীতে গোসল করাতে। এটি দেখে ছাগলের আরো হিংসে হয়। প্রভু, দেখো দেখো এই মালিককে, আমাদের সাথে কেমন আলাদা আচরণ করছে। আমিও তো দুধ দিই, আমারও তো গোসল করা দরকার। কাল দেখে নেবো এই গাভীকে। কিছু একটা করতেই হবে, সময় হয়ে গেছে, সহ্যেরও একটা সীমা আছে। পরের দিন আবারও সোনু গাভী আর ছাগলকে মাঠে নিয়ে যায়। ছাগলকে ঘাস খেতে দেয় আর গাভীকে গোসল করাতে নিয়ে যায়। কিন্তু গাভী যখন ফিরে আসে তখন ছাগল তাকে বলে, শোনো, ওই যে ওইদিকে যাও, ওখানে অনেক সবুজ ঘাস আছে। এখন ও আর কোনো ঘাস খেতে পারবে না, আর না খেয়ে থাকবে, তাহলে ও কাল দুধও দিতে পারবে না। এবার মজা বুঝবে। গাভী সেখানে কোনো ঘাস খেতে পায় না আর না খেয়েই থাকে। তারপর সোনু তাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু গাভী তো এমনিতেই দুধ দিতে পারে, তাই সে পরের দিনও দুধ দেয়। এটি দেখে ছাগল অবাক হয়ে যায় আর তার কাজের জন্য অনুতপ্ত হয়। মহান সাধু। বোধিসত্ত্ব নামে এক মহান সন্ন্যাসী ছিল। তিনি জঙ্গলে থাকতেন। তার মন অনেক ভালো এবং পবিত্র ছিল। অন্যের মঙ্গল কামনা করাই তার ছিল পরম ধর্ম। তিনি কখনোই তার এলাকা থেকে কাউকে খালি মুখে যেতে দিতেন না। তার সুন্দর মন আর আচরণ দেখে সবাই তাকে অনেক সম্মান করত। অন্যের সেবা করাকে তিনি নিজের জীবনের উদ্দেশ্য মনে করতেন। হঠাৎ একসময় তিনি মারা যান। তারপর তিনি এক ময়ূরের রূপে আবার জন্ম নেন। এই জন্মেও তিনি অনেক খুশি ছিলেন। ময়ূর হয়ে জন্ম নেবার পর একদিন তার মনে পড়ে যায় যে তিনি একজন সাধু ছিলেন। ময়ূর হওয়া সত্ত্বেও তিনি সবার সেবা করতে চাইতেন। তিনি কখনো শুধু নিজেকে নিয়ে চিন্তা করতেন না, সবাইকে সাহায্য করার জন্য তৈরি থাকতেন। জঙ্গলের জন্তু হোক কি পশু পাখি, সবাইকে সাহায্য করে তিনি অনেক আনন্দ পেতেন। একদিন ময়ূরের রূপে তিনি ভাবতে লাগলেন, আগামীকাল তো অনেক ভালো একটি দিন, সবাইকে খাওয়াতে হবে। আমার তো কিছু একটা করা দরকার, কিন্তু আমি এখন ময়ূর হয়ে আছি, এখন কিভাবে রান্না করব? অতিথিদের খাবারের জন্য তার কাছে কিছুই ছিল না। তখন তিনি তার নিজের শরীরকেই খাবার হিসেবে দান করার সিদ্ধান্ত নেন। তখন এক দেবী এক দাসী রূপে তার পরীক্ষা নেওয়ার জন্য উপস্থিত হন। আমি খুব ক্ষুধার্ত সাধু মহারাজ, অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত, আমাকে খাবারের জন্য কিছু দেবেন? দেবী দাসীর রূপ ধরেছিলেন।
কিন্তু ময়ূর ঠিকই বুঝতে পারে যে তাকে কি করতে হবে। ক্ষুধার্তকে খাবার খাওয়াতে হবে। ময়ূর আগুন জ্বালিয়ে সোজা আগুনে ঝাঁপিয়ে পড়ে। নিজের জীবন ত্যাগ করে তিনি অন্যের খাবারের ব্যবস্থা করেন। সাথে সাথে দেবী তার আসল রূপে ফিরে আসেন আর তিনি ময়ূরের জীবন বাঁচান। এরপর বলেন, বোধিসত্ত্ব, সত্যি তোমার মন অনেক পবিত্র। এখন থেকে তুমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গেলে আর তুমি অমর হয়ে গেলে। আমি তোমার ভক্তি আর সেবার মনোভাবে সন্তুষ্ট হয়েছি। প্রত্যেক মানুষেরই তোমার কাছ থেকে কিছু শেখার আছে। সাদা ঘোড়া। এক গ্রামে রাজু নামের এক ছেলে ছিল। তার কাছে অনেক সুন্দর সাদা একটি ঘোড়া ছিল। সেই ঘোড়ার নাম ছিল ভোলা। রাজু তার নাম ভোলা রেখেছিল কারণ সে অনেক সহজ সরল ছিল। রাজু তার ঘোড়াকে অনেক ভালোবাসতো। তার ঘোড়ায় চড়ে বিভিন্ন গ্রাম আর শহরে ব্যবসা করতে যেত। ভোলা, কাল আমাকে শহরে যেতে হবে, আর আমি তোমাকে তো সেখানে নিয়ে যেতে পারবো না। শহর অনেক দূরে, তুমি ক্লান্ত হয়ে যাবে। আমি রাতের মধ্যেই চলে আসব, ঠিক আছে? তোমার খাবার আমি রেখে দিয়ে যাব, আর প্রতিবেশীকে বলে দিয়ে যাব যেন সে তোমাকে কিছুক্ষণের জন্য খুলে দেয়। খাবার খেয়ে নিও কিন্তু। ভোলা রাজুর সব কথা বুঝতে পারে আর মন খারাপ করে তার ঘাড় নাড়ে। সকাল হতেই রাজু চলে যায়। ভোলা খাবার খেয়ে নেয়। সে সারাদিন মন খারাপ করে বসে থাকে আর সারাদিন রাজুর জন্য অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। রাজু ভাইয়া কখন আসবে? আমার তো একটু ভাল লাগছে না। তাকে ছাড়া আমার সারা বাড়িটা খালি খালি লাগে। যদি রাজু ভাইয়া ফিরে না আসে তাহলে আমার কি হবে? রাত হলেও রাজু বাড়ি ফেরে না। চিন্তিত হয়ে ভোলা রাজুকে খুঁজতে চলে যায় আর সে রাস্তা ভুল করে জঙ্গলে চলে যায়। সকালে জঙ্গলের সব পশু পাখি সেই সাদা ঘোড়া দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর ঘোড়া এখানে কি করে এলো? নিশ্চয়ই এটা কারো পোষা ঘোড়া। তুমি কত সাদা! এই ঘন জঙ্গলে তুমি সবচেয়ে সুন্দর। কিন্তু তুমি এখানে আসলে কিভাবে? তোমাকে তো এখানে থাকতে দেওয়া যাবে না, বুঝেছো? আমি এখানে থাকতে আসিনি, আমি রাস্তা ভুলে গেছি। ও মিথ্যে বলছে, আমি ওকে একটু ভরসা করছি না। হরিণ ভোলাকে অনেক বিরক্ত করতে শুরু করে আর তাকে মেরে ফেলার চেষ্টা করে। হরিণ তাকে ধাওয়া করে। দৌড়তে দৌড়তে ভোলা রাস্তা খুঁজে পায় আর সে হরিণের হাত থেকে বেঁচে তার গ্রামে ফিরে যায়। সে তার মালিকের বাড়ি পৌঁছে একটি দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে, যাক, এখন রাজুকে খুঁজে ফেলেই হয়। ওকে না দেখা পর্যন্ত আমি শান্তি পাবো না। ভোলা যখন ঘরের সামনে যায় সে দেখে রাজু অনেক মন খারাপ করে বসে আছে। তখন ভোলা দৌড়ে রাজুর কাছে ছুটে যায়। দুজনে একে অন্যকে জড়িয়ে ধরে এবং আবার সুখে জীবন যাপন করে। অনেক দূর এক রাজ্যে এক রাজকুমারী ছিল। তার চুল ছিল লাল রঙের আর সে গোলাপ ফুল অনেক পছন্দ করত। প্রতিদিন বিকেলে সে ছাদে যেত আর তালি দিত। সাথে সাথে সোনালী এক পাখি এসে তার কাঁধে বসত। রাজকুমারীর চুল লাল আলোর মতো ঝলমল করে উঠত। তখনই পাখি সুর করে গান গাইতে থাকে। রাজকুমারী গোলাপ ও তার সাথে গুনগুন করে গাইতে থাকে। সবাই তার সুরের প্রশংসা করে আর শান্তিতে গভীর ঘুম দেয়। এভাবেই বছর যেতে থাকে। হঠাৎ একদিন এক খারাপ ডাইনি রাজকুমারী গোলাপের কথা শুনে আর তাকে অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমার একদম পছন্দ না, কিন্তু কত সুন্দর সুবাস। আব্রাকাডাব্রা, সিমসালাদিন। আমি চাই এই রাজকুমারী গোলাপ মূর্ছা যাক। তারপর সেদিন বিকেলে রাজকুমারী গোলাপ তার ছাদে যায় আর তালি দেয়। কিন্তু যখন সোনালী পাখি আসে আর তার চুল লাল রঙের বদলে কালো রঙে জ্বলতে থাকে। পাখি তার মধুর সুরে গান গুনগুন করে আর গোলাপী রাজকুমারীও তার সাথে গান গাইতে শুরু করে। সেই রাতে সবাই খুব খারাপ স্বপ্ন দেখে। রাজকুমারীর মন
অনেক খারাপ ছিল। রাজকুমারী গোলাপ পাখিকে ডাকে, আমার সোনালী পাখি, আমি আমার প্রজাদের স্বপ্নকে আবার কিভাবে মধুর করব বলো তো? তোমার কালো চুলকে গোলাপ জলে ডুবাও। পাখির কথা মতো সে তার চুলকে গোলাপ জলে ডুবায়, আর তার সাথে সাথেই লাল রং হয়ে যায়। সেদিন বিকেলে যখন পাখি রাজকুমারীর কাছে আসে, তো তার চুল লাল চমকের কারণে রাত আবারও মধুর হয়ে যায়। রাজকুমারী গুনগুন করে গান গাইতে শুরু করে, আর সবাই ঘুমের মধ্যে মধুর স্বপ্ন উপভোগ করে। খারাপ ডাইনির অভিশাপ নষ্ট হয়ে গিয়েছিল, আর সে অনেক রেগে গিয়েছিল। আব্রাকাডাব্রা, সিমসালাদিন ফুস! আর রাজকুমারীর চুল আবারও কালো হয়ে যায়, আর সারা রাজ্যে গোলাপ ফোটা বন্ধ হয়ে যায়। সারা রাজ্যে একটাও গোলাপ ছিল না। এবার দেখা যাক তুমি কিভাবে বাঁচো। আরো একবার মন খারাপ করে রাজকুমারী পাখিকে ডাকে, আর সোনালী পাখি বলে, তোমার কালো চুলকে গোলাপ জলে ডুবাও। কিন্তু সারা রাজ্যে একটাও গোলাপ ছিল না। রাজকুমারী বুঝতে পারছিল না সে কি করবে। তার চোখে জল চলে আসে, আর এক ফোঁটা জল নিচে মাটিতে পড়ে যায়। সেই সময় এক সুন্দর রাজকুমার নিচ দিয়ে যাচ্ছিল, আর সে ছোট্ট একটা বক্স বের করে, আর সেখান থেকে একটা লাল চুল বের করে, আর সেই চুলকে রাজকুমারীর চোখের জলের উপর রেখে দেয়। হঠাৎ করে লাল চুল লাল গোলাপ হয়ে যায়। রাজকুমার গোলাপ তুলে নেয় আর রাজকুমারীকে দেয়। সে গোলাপ নেয় আর গোসলের পানিতে রেখে দেয়। সে পানিতে তার চুল ডোবায়, আর সাথে সাথে আবার একবার অভিশাপ নষ্ট হয়ে যায়। শোনো বাবা, তুমি ওই লাল চুল কোথায় পেয়েছো? রাজামশাই, যখন রাজকুমারী আর আমি অনেক ছোট ছিলাম, তখন রাজকুমারীর মাথা থেকে আমি একটা চুল নিয়েছিলাম, আর রাজকুমারীও আমার একটা চুল তুলেছিল, আর সেটা নিজের কাছে রেখে দিয়েছিল। রাজকুমারীও ছোট্ট একটা বক্স বের করে, আর সেখানে রাজকুমারের চুল ছিল। সবাই এই কথা শুনে অনেক খুশি ছিল। রাজা রাজকুমার আর রাজকুমারীর বিয়ে ঘোষণা দেয়। এটা শোনার পর যে খারাপ ডাইনি অভিশাপ আবার নষ্ট হয়ে গেছে, সে এত রেগে যায় যে সে রেগে ফেটে যায়, আর তার 1000 টুকরো হয়ে যায়। অবশেষে গোলাপের ফুল গাছকে আবারও রাজ্যের প্রতিটি বাগানে লাগানো হয়, আর তারপর প্রতিদিন রাজকুমারী গোলাপ আর সোনালী পাখি মধুর কণ্ঠে গুনগুন করতে থাকে, আর সবাই তাদের ঘুমের মধ্যে সুন্দর সুন্দর স্বপ্ন উপভোগ করতে থাকে।